বিরতির পর আপনারা দেখছেন ভোটের ক্যারাভান রাজারহাট নিউ টাউন থেকে সরাসরি। আমি আগেই বলেছি যে আমার হাতে দুটো কার্ড আছে ফুটবলের নিয়ম মেনে, একটা ইয়েলো কার্ড একটা রেড কার্ড। যদি কোনো স্পিকার তিনি অন্যদের বলতে না দেন তাহলে ইয়েলো কার্ড দেখিয়ে প্রথমে সতর্ক করা হবে, আর যেটা আমি একদম দেখাতে চাই না যেটা হচ্ছে রেড কার্ড, অর্থাৎ তাকে শাস্তিমূলক ব্যবস্থা, সেটা একদমই চাই না। তো এই ফুটবলের মতোই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুপার সাব নামানো হয়েছে তাপস চ্যাটার্জি, এলাকার বিধায়ক, তিনি আমাদের সঙ্গে এসে জয়েন করেছেন, যেটাকে সপ্তর্ষি কটাক্ষ করে বলেছে যে তৃণমূল কংগ্রেস সুপার সাব নামিয়ে দিয়েছে। এবার সুপার সাব তৃণমূলের হয়ে গোল করে এই ডিবেটে তৃণমূলকে জিতিয়ে নিয়ে যেতে পারে কিনা সেটা দেখার। তাপসদা, আপনি আসার আগে যে আলোচনাটা হচ্ছিল যে বিশেষ করে আরবান এলাকায় তৃণমূল কংগ্রেসের ওপর ভোটাররা কতটা আস্থা রেখেছেন এই নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে, এবং বিগত বেশ কয়েকটা নির্বাচনে এটা অন্যতম আলোচ্য বিষয়, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখেছি এবার বিজেপির তরফ থেকে একটা খুব বড়সড় দাবি করা হয়েছে যে যে বহুতলগুলো রয়েছে সেখানে আলাদাভাবে বুথ করা হোক, এবং আমরা দেখেছি নির্বাচন কমিশনও সেই বিষয়টা নিয়ে যথেষ্ট তোড়জোড় করছে। আপনার কি মনে হয় যে এই এলাকায় যে ফলাফল সেটা ধরে রাখতে পারবেন? মানে প্রথমত আমি আলোচনাটা শুনছিলাম, আমি ঠিক সময় এসেছি, আমাদের যেহেতু প্যানেলের বক্তা একজন ছিলেন, আমি শুনেছি। প্রথমত একটু বিভ্রান্তমূলক তথ্য আপনারা, আমি নিউ টাউন নিয়ে বলছি, আমি বিধাননগর নিয়ে বলছি না, যেহেতু নিউ টাউনে হচ্ছে। নিউ টাউনে 2021-এ আমরা জিতেছি 56,000 ভোটে। 2024-এ আমরা প্রায় 30,000-এর কাছাকাছি ভোটে জিতেছি। নিউ টাউন বিধানসভা পশ্চিমবঙ্গের মানে যে বিধানসভা কোনো ধর্মনিরপেক্ষতার ভোটের সব থেকে বেশি ছাপ, সেটা ব্যাপারটা মানে রাখা হয়। এই সপ্তর্ষিরা কিছু লোকজন বসিয়েছে ওদের সিপিএম এর ডিসিএম পিসিএম, ওইখানটা আমরা ভোট পাই না, কারণ ওরা তো মুখে বলে পলিটিক্যাল, কিন্তু কাজকর্ম করে সব হচ্ছে পলিটিক্যাল। এটা ওই তোমার নিউ টাউনের প্রশাসনগুলো সব ডিসিএম জেডসিএম তাদের বসানো আছে, সেই ভোটটা। নিউ টাউন তো সবটাই নিউ টাউন। 2 নম্বর হচ্ছে যারা বলছেন মানে আমি মফিয়ার লাল কার্ড আর হলুদ কার্ড দেখবো না, দলের সাথে যদি মনে হয় গোল করার সাথে মারাদোনাও গোল্ডেন হ্যান্ড অফ গড, তো ঠিক আছে, সেটা হতে পারে। কিন্তু আমি এটা বলি, নিউ টাউন যখন তৈরি হয়েছিল, যে প্রিন্সিপাল নিয়ে তৈরি হয়েছিল, ও আমার ভাইপো, ওর বাবা ছিলেন আমাদের নেতা, ওর বাবা যা যা বলেছেন সবটা নিউ টাউনকে ডুবিয়েছেন। নিউ টাউনের জমি, গরিব মানুষের জমি, সংখ্যালঘুর জমি নেওয়া হয়েছে। উনি কথা বলতেন একদম এমন আটে যে এই সবটা যেন উনি জেনে গেছেন সব ব্যাপারটা। নিউ টাউনের জমি অ্যাকুইজিশন, গরিব মানুষকে নিয়ে নেওয়া তখনকার দিনে। যেহেতু গৌতম দেব তিনি আমাদের এই ডিবেটে নেই, কাজে আমরা ব্যক্তি কেন্দ্রিক আলোচনা থেকে গিয়ে আমরা ডেফিনেটলি দল কেন্দ্রিক বা সরকার কেন্দ্রিক আলোচনায় যাই। সেটা যেমন নেই, কিন্তু আমার মেয়েও তো আর ডিবেটে নেই, কিন্তু উনি একটা বললেন। এবার আমি সব আলোচনা শুনেছি, ওনার আলোচনা শুনে ওনাকে আমি একটু বলছি কেন, যে 1 থেকে 5 নম্বর ওয়ার্ডে যখন সিপিআইএম ওখানে বিরোধীদের এক ভোটও করতো না, তখন কিন্তু গৌতম দেব এবং তৃণমূল মানে সিপিএম এর নেতারা খুব তারিফ দিতেন। এখন ব্যাপারটা যাচ্ছেন বলে অ্যাকচুয়াল এই বয় অফ ইয়েস্টারডে সে সবটা জানে না রাজারহাটের জিওগ্রাফি টপোগ্রাফি সম্বন্ধে। রাজারহাটের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, তার বিষয়টাকে রাখা হয়েছে। নিউ টাউনে এখন যদি দেখেন দোকান দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে একদম ল্যান্ড লুজারদের ল্যান্ড, মানে নেওয়া হয়েছে জোর করে জমি নেওয়া হয়েছে। তার ক্ষয়ক্ষতি বিষয়টাকে নিয়ে সে পাপের ক্ষয়, এটা সিপিএমকে নিতেই হবে। উনি আমার এক সময় লিডার ছিলেন, আমি ওনাকে সম্মান জানিয়েই বলছি, যে কায়দায় উনি কথা বলতেন আর যে কায়দায় উনি জমি নিয়েছেন মাফিয়াদের। ওনার সময় গৌর লুইস ছিলেন, এখনও খুব একদম সর্বহারা নেতা হয়ে গেছে গৌর লুইস। তাদের অস্ত্র থাকতো, তারা সমস্ত কিছু জমি নিত, তারা জমি মাফিয়ার মতো বিষয়টাকে করেছে। তারপরে শহরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় ইকো পার্ক থেকে আরম্ভ করে তার বিষয়টাকে মানে নেওয়া হয়েছে। আমাদের রাজ্যের ইনভেস্টমেন্ট বিষয়টাকে আছে 34 বছরে আমরা করতে করতে কোন জায়গায় নিয়ে চলে গেছি, সেটা আমরা আমার রাজ্যের মানুষ জানেন। এত কিছু করেও মিডিয়া আপনারা এত কিছু সাপোর্ট করেও বিষয়টাকে নেননি। দিদি বসে আছেন পাশাপাশি সিটটাও খুব সুন্দরভাবে দিয়েছেন, কারণ বিভাজনটা একটা আছে আমাদের রাজ্যে, মানে আমাদের রাজ্যে বিজেপি এবং তৃণমূলের জোটটাকে অন্যভাবে আছে, মানে সিপিএম এর মানে সিপিএম এর সঙ্গে তো একটা জোট, মানে একটা দেখবেন বক্তার কথার মধ্যে কোনো বিজেপিকে আক্রমণ নেই। এই সময় জুড়ে এসআইআর, এই সময় জুড়ে ভারতীয় জনতা পার্টি যেভাবে আজ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে উঠেছেন, বাইরে আন্দোলন গেছেন, আজ বিচারকদের দিয়ে বিষয় করতে হচ্ছে, লজিক্যাল ডিস্টারবেন্সি বলে মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। এটা আজকে আলোচ্য বিষয়। বাংলা মানুষের নাম বাদ দেওয়ার পর যারা বিষয়টার মধ্যে আসেন, তাদের এইটা নিয়ে কোনো ইস্যু থাকে না। আর অট্টালিকা শুরু হয়েছিল বামফ্রন্ট যুগ থেকে। অট্টালিকা কেমনভাবে শুরু হয়েছিল, আমি দীর্ঘদিন 42 বছর এখানকার জনপ্রতিনিধি, 42 ইয়ার্স, মানে পঞ্চায়েত মেম্বার ছিলাম, প্রধান ছিলাম,
মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ছিলাম, বিষয়টা ছিলাম। আমি বিধাননগরটা বলতে পারবো না, বিধাননগর আমি কম বছর ধরে যুক্ত ছিলাম। নিউ টাউন বিধানসভা কোনো মতে, এবং সেটা এই দুই মানে তিন আপনি প্রতিনিধি কনফিডেন্ট যে এখানে তৃণমূল কংগ্রেস তাদের জয়ের ধারা অব্যাহত রাখবে? আচ্ছা, ওরাও ভালো করে জানে, ও তাতানোর জন্য দেখি সপ্তর্ষির বক্তব্য শুনি। জানেন আমি সপ্তর্ষির জন্য, সপ্তর্ষি আমার খুব ভাইবের মতো একটা গল্প বলি। আমার ক্লাব নেতাজি সন্ধ্যের সঙ্গে একবার মোহনবাগানে খেলা হয়েছিল। আমি জানি যে মোহনবাগানের সাথে পারবো না, কিন্তু নাবার আগে আমি কি বলছিলাম, লড়ে যাও, কোনো ব্যাপার না, ভাববি না মোহনবাগান। সপ্তর্ষি এখন সপ্তর্ষি অবস্থা উত্তর তাই নিন। আছে, এক সপ্তর্ষি সেকেন্ড। এখন তাই বিভাগ। সপ্তর্ষি প্রথম কথা হচ্ছে তাপসদা কিন্তু অনলাইনে তাপসদা তাপসদা কিন্তু তোমায় ভাইপো বলেছেন। সবসময় বলে বাবাকে একটু গালাগালি করে, সুতরাং এটা করতে হয়, কারণ তাপসদাকে এখনো প্রমাণ করতে হয় তৃণমূলের কাছে যে তিনি আর গৌতম দেবের খাস নেই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় খাস হয়েছেন। সুতরাং এটা ওনাকে করতে হয়, এটা আমি বুঝি। দ্বিতীয় কথা হচ্ছে, যখন এই যা কথা বললেন উনি অনেক ইতিহাসের কথা বললেন, আর জনপ্রতিনিধি 42 বছর বললেন, তার মধ্যে 37 বছর তো তিনি লাল ঝান্ডার জনপ্রতিনিধি ছিলেন, 5 বছর এই হবে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি। সুতরাং তিনি রাজারহাট চেনেন, অবশ্যই চেনেন, চেনাটা তার উচিত। তিনি রাজারহাটের অরিজিনাল ভূমিপুত্র, এখানেই বড় হওয়া, এখানেই রাজনীতি, এখানেই লড়াই, এখানেই সংগ্রাম, সবটা এখানে। কিন্তু আরো ভালো এই জন্য চেনেন কারণ তিনি এই রাজারহাটকে বিভিন্ন দলের লেন্সে দেখতে পেরেছেন। কখনো তৃণমূলের লেন্সে দেখছেন, কখনো সিপিএম এর লেন্সে দেখেছেন। সুতরাং বিভিন্ন ভাবে রাজারহাটকে দেখার কারণে তিনি এটা করতে পারেন। আমি আরত্রিকার ব্যাপারে কোনো কুরুচিকর মন্তব্য করিনি। বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের ভোটের রেজাল্ট, যে রেজাল্ট সই করে বেরিয়েছে, আমি সেটাই বলেছি যে একটা ওয়ার্ডে 97% ভোট একজন পেয়েছে। আমরা- সেই please। ব্যক্তি কে আমি সেইটুকু বলেছি। এতে যদি আমার অপরাধ হয়ে থাকে, এতে যদি উনি মনে করে থাকেন যে আমি কিছু খারাপ কথা বলেছি, না। আমি এটা ক্ষমা চেয়ে নেবো। কিন্তু আমি তো 97% ভোটকে 44% বলতে পারবো না। এক সেকেন্ড। যে যেটা পেয়েছে সেটা তাকে বলতে হবে। শোনো, তাপসদা খুব সংক্ষেপে। আমার তো কষ্ট যে আমি 100% পাইনি। কেন? আমি যখন সিপিএম করতাম ওই সব বুথে 100% ভোট পেয়েছি, তখন তোমরা স্বাগত জানিয়েছো। তাহলে ঠিক আছে, 100% ভোট পেয়েছি, তখন তুমি স্বাগত সেটা জানিয়েছো। তাহলে আরে please, আমাদের সবাই সংক্ষিপ্ত। ওইসব বলে আমাদের কোনো সবাই লাভ নেই। সংক্ষিপ্ত। আমি ওই অঞ্চলে কেমন ভোট আসবো পাই, এক সেকেন্ড। আমরা ছোটবেলা থেকে ক্লাব থেকে আরম্ভ তাপসদা, করে- এক সেকেন্ড, please। শোনো তাপসদা থামতে আমি- বলে থামতে হবে। তাপসদা প্লিজ। অশোকদা অশোকদা একটা ভ্যালিড পয়েন্ট বলার জন্য অপেক্ষা করছিলেন, আমি ওর মাঝখানে অনেকটা সময় তার কাছ থেকে কেড়ে নিয়েছি। অশোকদা, না ভ্যালিড পয়েন্ট আরো একটা চলে এসছে। প্রথম ভ্যালিড পয়েন্টটা হচ্ছে মমতা ব্যানার্জি কোথায় খিচুড়ি রেঁধে খাইয়েছেন বর্ডারে আমার জানা নেই। আমি ধরে নিলাম মমতা ব্যানার্জি রোহিঙ্গা যারা পালিয়ে যাচ্ছিল তাদের খিচুড়ি বেঁধে খাইয়েছে, একদম খাইয়েছে। দলের লোকজন। আচ্ছা, দলের লোক খাইয়েছে, ওপেলিয়া দলের লোক খাইয়েছে, তৃণমূল খাইয়েছে, তাই তো? টিভির পর্দায় আরে বলতে দাও না রে ভাই। পয়েন্টে এসো, তুমি তো তাই তো আমি বলছি তাহলে যাদের খাওয়ালো তারা বর্ডার থেকে গেলটা কোথায়? বর্ডারের ওপারে গেল না এপারেই লুকিয়ে রাখলো? এটাও তোকে বলতে হবে। যদি এপারে থাকে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রক কোথায় গেল? আর যদি ওপারে চলে যায় বিএসএফ কেন আটক করলো না? উত্তর দিক। মিথ্যা অপপ্রচার সংখ্যালঘুদের নামে না করে উত্তরটা দিতে হবে। আবার কিন্তু এই যে বসার যে সিস্টেমটা, যেটা নিয়ে বারবার আলোচনায় উঠে আসছে, যেভাবে আমি এই কিন্তু ক্ষেত্রে সংখ্যালঘু অশোকদা একেবারে যেভাবে কিছু- ভ্যালিড পয়েন্ট তুললেন, তাতে কিন্তু একটু প্রশ্ন উঠবে যে অশোকদা নাকি এখন তৃণমূল সম্পর্কে একটু সফট। না তৃণমূল সম্পর্কে সবটাই ব্যাপার নেই। দ্বিতীয় ভ্যালিড পয়েন্ট আমি বলছি, তাপসদা অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। তাপসদাকে অনেক ছোটবেলা থেকে দেখি। তাপসদাকে দীর্ঘ সময় আমি সিপিএম এর জনপ্রতিনিধি হয়ে দেখেছি। তাপসদাকেও আজকে সত্যের মুখোমুখি হয়ে দাঁড়াতে হবে। যখন 100% ভোট পেতেন সিপিএম এর সময়, বা এখন যখন 96% ভোট, তাহলে জনগণের ভোটটা তাপসদা কোথায় গেল? দুবারে কি জনগণের সাথে প্রতারণা হচ্ছে না? তার আগে ওফেলিয়ার কাছে আসি। এবার ওফেলি, এক সেকেন্ড। ওফেলিয়া, শুধুমাত্র এসআইআর এইটা দিয়ে কি সত্যি ভোটারদের মন জয় করা যাবে? না, এক সেকেন্ড, তারপরে আমরা তো ভোট- কোনো ভোট- এসআইআর ভোট- দিয়ে রোহিঙ্গা- দাদা এটা আমার সময় রোহিঙ্গার ঢুকলে এবার নামটা কাট, বলুন। কাট, রোহিঙ্গার কাট, নামটা কাট। বলুন। পরে বলবেন কতজন রোহিঙ্গা এখনো পর্যন্ত তাদের স্পট করা গেছে? সেটা ফাইনাল লিস্টে নিশ্চয়ই পাবেন, যাদের নাম ছিল থাকলো না ওই যে দেখতে খিচুড়ি পাবেন। যাদের খাওয়ানো হয়েছে তাদের মধ্যে রোহিঙ্গা আছে? সেটা কি আমি বলেছি বহিরাগত, তারা বর্ডার থেকে বেরিয়ে যাবে, ইন্টারভিউ নিয়েছে চ্যানেলগুলো। তাহলে এখানে তো আর আর্কাইভ থেকে আরে নিয়ে বর্ডার দেখানো থেকে যাবে না। বেরিয়ে গেলটা কোথায়?
এবার তারা কোথায় আছে সেই খবর তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নেই, আমার দরকার নেই, যে খিচুড়ি খাওয়াবে সে নেবে। আমি এবার যেটা বলি, টিএমসি বলছি তো বুঝতে পারছি আর না। সিপিএম, অশোকদা ওখানে কেন ইন্টারঅ্যাক্ট করছেন আপনি? No, this is not done. সিপিএম আর টিএমসি এই ব্যাপারটা এবার কেমন যেন তালগোল পেকে গেল। ইনি এনাকে যে বিষয়গুলো তুলে ধরলেন তার মাঝখানে একটা বিষয় বলছি, আমরা যে জায়গাটায় বসে আছি এই আনন্দ কিশোরী প্রাইমারি বিদ্যালয়, এটা আকন্দ কিশোরী, এটা আকন্দ কিশোরী, আনন্দ নয়, সরি এটা আনন্দ আকন্দ কিশোরী। আকন্দ কিশোরী, হ্যাঁ আকন্দ কিশোরী, আকন্দ কিশোরী, ক্লিয়ার? আপনি প্রশ্ন শুনুন, 2023 তাপসদা উচ্চারণ করলেন, সেই 2023-এ পঞ্চায়েত ভোটে এখানে কি হয়েছিল? ভোট চুরির তাণ্ডব দেখেছিল। আজ তাই চোরের মায়ের বড় গলা করে এখানেও চিৎকার করছে, থামানো যাবে না। আমি সত্যিটা বলবো, যা সাদা তা মানতে হবে, যা কালো কালোকে কালো বলে মানতে হবে, কারণ এখানে ভোট লুটের সরকার আছে। এইখানে আকন্দ কিশোরীতে কিন্তু শোনা যাচ্ছে ভোট লুট হয়েছিল। শোনা যাচ্ছে যে আর শিল্প আসবে। শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষের স্ত্রী তিনি বায়োডাটা জমা দিয়েছেন, তিনি পার্টিকুলারলি রাজারহাট নিউ টাউন সেখান থেকে দাঁড়াতে চান। দেখুন, দলের কোনো তিনি সিদ্ধান্ত- ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সদস্য ছিলেন, কার্যকর্তা নিশ্চয়ই ছিলেন, অবশ্যই এখনো আছেন, তার অধিকার আছে জমা দেওয়ার। সেখানে কার ওয়াইফ বলে জমা দিয়েছেন, ঘুরিয়ে নাক দেখানোর কোনো প্রশ্ন নেই। আর আমি আসবো, কারোর ওয়াইফ আমার বলে সহকর্মী- সে যে জমা দিতে পারবে না তারও কোনো মানে নেই। সহকর্মী শাকিল আমার সঙ্গে রয়েছেন, আমি আপনাদের কাছে দর্শকদের কাছে পাঠাবো। আমার একটাই রিকোয়েস্ট, নির্দিষ্টভাবে উঠে দাঁড়িয়ে প্রশ্ন করবেন, একটাই প্রশ্ন করবেন, কার উদ্দেশ্যে করতে চান সেটা বলবেন এবং সংক্ষেপে প্রশ্ন করবেন প্লিজ। সব দিকেই যাবে। আর প্রথমে হাত তুলুন কারা প্রশ্ন করতে চান, প্রথমে হাত তুলুন প্লিজ, হাত তুলুন। শাকিল ওনার কাছে যাও। আমি এক এক করে আমি শাকিল। আমি ম্যাডামকে জিজ্ঞাসা করতে চাই যে আমি ইকো পার্কের পেছনে বাসিন্দা, ওটা মিঠুনগরই না, ওটার নাম হচ্ছে ঘুনি, ঠিক আছে? আর ওখানে আমরা বসবাস করি বহুদিন ধরে, আমাদের পূর্বপুরুষ প্রায় 7 পুরুষ ধরে আমরা ওখানে আছি, ঠিক আছে? তো ওখানে কতগুলো রোহিঙ্গা ধরা পড়েছে আপনাদের লিস্টে আছে, আমি একটু জানতে চাই। ধন্যবাদ, খুব ভ্যালিড প্রশ্ন। আমি দুটো জায়গা দেখিয়েছি, একটা মিঠু কলোনি বা বাসুদ কলোনি, আর একটা নিউ টাউন 6 নম্বর গেট, দুটো দেখিয়েছি দাদা, দুটো দেখিয়েছি ছবি। সেখানে আপনাদের মতো জাতীয়তাবাদী মুসলমান যারা একেবারে এই ভূমিপুত্র তারা তো অবশ্যই থাকবেন। কেন থাকবেন না? কারণ মোদিজি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। আরে অতএব প্রশ্ন আপনারা বলছেন। সেখানে আছেন, কিন্তু যারা বহিরাগত, যারা আপনার আবার ভাত খাচ্ছে, চাকরি নিচ্ছে, জায়গা নিচ্ছে, আমরা সেই বহিরাগতদের প্রতিবাদ করছি। না কোনো স্লোগান না, এই যে ভাই কোনো স্লোগান না, আচ্ছা, কোনো স্লোগান না। এক আচ্ছা, সেকেন্ড, আমি এক সেকেন্ড, আমি তাপস, এক দুটো- সেকেন্ড, আচ্ছা, এক আচ্ছা। সেকেন্ড সপ্তর্ষি, আমি প্রথমত সবাইকে বলে দিই, এটা স্লোগান, কোন দলের কোনো স্লোগান নয়, কোন দলের কোনো স্লোগান নয়, নাম্বার 1। নাম্বার 2, কোন রকম এক পক্ষ থেকে আরেক পক্ষের সঙ্গে কোন রকম ব্যঙ্গ বিদ্রুপ কিছু করা যাবে না। 2, 3 হচ্ছে স্পিকারদের বলবো নির্দিষ্টভাবে ওফেলিয়াকে, এটা কিন্তু জনসভা নয়, এটা একটা আলোচনা সভা, ডিবেট। প্রশ্ন হলে স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তর দিন, সিম্পল। আমি দুটো কথা এক একটু- সেকেন্ড, হ্যাঁ। শাকিলকে আমি বলবো, হ্যাঁ, শাকিল আমি এক সেকেন্ড, একটু- তাপসদা একটু ধৈর্য ধরতে হবে, সপ্তর্ষি একটু ধৈর্য ধরতে হবে। বলুন, আপনি বলুন না। এখানে উপস্থিত আমাদের রাজারহাট নিউ টাউন বিধানসভার মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জি মহাশয়ের কাছে একটা সাধারণ প্রশ্ন করব। আপনি যখন সিপিএম দলে ছিলেন, আমাদের এতদ অঞ্চলের তৃণমূল নেতারা, আমি তখন অনেকটাই ছোট, সংক্ষেপে সংক্ষেপে পয়েন্টে আসুন। সংক্ষেপেই বলছি, মফিয়া দিদি একটু সময় দিন, আমাদের বাড়িতে বাড়িতে প্রচার করতে আসতো, বলতো তাপস চ্যাটার্জি হারমাদ, ওকে ভোট দেবে না, আমাদের মুক্তির দূত সব্যসাচী দত্ত মহাশয় এসছে, তাকে তোমরা ভোট দাও। কিন্তু আমরা কি দেখলাম, কালের নিয়মে আপনি আপনার রাজনৈতিক মতাদর্শ দল পরিবর্তন করলেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বর্তমানে যে প্রশ্নটা সমস্ত কি? নেতারা
আমাদেরকে বাড়ি বাড়ি এসে বলেছিল তাপস চ্যাটার্জি হারমাত। তাদেরকে যখন প্রশ্ন করি যে ভাই তাপস চ্যাটার্জি যদি হারমাত হয় আজকে তার সঙ্গে মঞ্চ আলো করে কেন বসে থাকো, ধন্যবাদ, আমি তারা কোনো আমি উত্তর উত্তর দিতে নেবো। পারে না। ধন্যবাদ। এই বিষয়টা আপনি ক্লিয়ার করে দিন, একটু বুঝিয়ে দিন আমাকে। তুমি তাপসদা, খুব সংক্ষেপে। মানে তোমাকে তো সপ্তর্ষি খুব ভালো করেই বোধহয় গুলিয়ে এনেছে, তো তুমি খুব জানো, সংক্ষেপে। তুমি ছোটবেলা থেকে জানো আমার আমার ভাই এই যে ভাই শোনো, স্লোগান দিতে না করেছি, হ্যাঁ, কোনো পক্ষের কোনো স্লোগান নয়। না না, স্লোগান নয়, হাততালি আর স্লোগানের তফাৎ বুঝি। হাততালি দিতে কেউ বারণ করেনি, অকারণ উত্তেজনা ছড়াবেন না। আমি যে এলাকার সামাজিক কাজের মধ্যে থেকে ছোটবেলা থেকে বড় হয়েছি, আপনি যদি হাততালি আর স্লোগানের তফাৎ না বোঝেন সেটা আপনার সমস্যা। আমি খুব প্রকাশ্যে মাইকেই বলি, এখনো বলি, তখনও বলি, আমার দিদিমা লোকের বাড়ি কাজ করে আমাকে বড় করেছে, মানে গরিব মানুষই আমার প্রকৃত বন্ধু। সপ্তর্ষিরা যে ক্লাসে নিমির কথা বলতো, আমরা মনে করি গরিব আর বড় সংক্ষেপে লোকের রাখো, লড়াইতে সংক্ষেপে। আমরা থাকবো, এবং সেখানে আমরা থাকতাম। পলিটিক্যালি কে কাকে হারমাট বলতো সেটা শাকিল, পেছন দিকে যাও। এটা পরের কথা না। সিপিএম তো কংগ্রেসের সঙ্গে জোট করেছে, তখন তো বলতো কংগ্রেস মানে 72 সালের বিষয় আছে, রাজনীতিকে তার বিবর্তন হয়েছে। আমি নিজে বিষয়টাকে রেখেছি। আমি তোমাদের এখানে এসে খুব একটা রাজনীতি করতাম না, শহর মূলতই রাজনীতি করতাম, যেখানে করতাম সংক্ষেপে রাখো, 97 আর please। 99 বলতে পারো। আমি ওখানে ক্লাব থেকে রাত্রির 2টো, এখনো 64 বছর বয়সে আমি এই স্লোগান দিয়ে ভোট নেই, রাত্রির 2টোয় কাকে পাবেন, পাড়ার কুকুরকে পাবেন, পুলিশকে পাবেন, আর তাপস চ্যাটার্জিকে ধন্যবাদ পাবেন। তাপস। এটা আমরা বলি। এই এটা বলি। আর একদম, শোনো, সময় আর একদম এটা- সংক্ষিপ্ত। সুতরাং এটা Please, তোমার- একটা তোমার- প্রশ্ন নিয়ে আমি- এতক্ষণ সময় না, ব্যয় করা আমি- যাবে না। আর আমি তোমার দুঃখটা তাপসদা, তাপসদা। আমি তোমার দুঃখটা বুঝি। তাপসদা, আমি তাপসদা, চলে একটা আসার পর প্রশ্ন নিয়ে এত আমি চলে এত আসার সময় পর ব্যয় করা যাবে না, সপ্তর্ষি please। সেই জায়গাটা ভরাট করতে পারছে না, তোমার দুঃখটা বুঝি ভাই, আমার কম্পেনসেট আচ্ছা, রইল। আমি এখানে বলে দিচ্ছি, হ্যাঁ, সেটা আমার হচ্ছে তোমার এই প্রতি মুহূর্তে দাঁড়িয়ে- আর না, আমি বোনের প্রতি বোনকে আচ্ছা, বলবো, তাপসদা, রোহিঙ্গার তাপসদা, তালিকাটা please। বোনকে দিতে বলবো। তাপসদা, থামতে বললে থামতে হবে। দুই হচ্ছে প্রত্যেক, যাতে আমরা বেশি সংখ্যক প্রশ্ন নিতে পারি, প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত হবে, নাম্বার 1। নাম্বার 2, আমরা যখন আলোচনা করছি, যদিও ওই ভাই নির্দিষ্টভাবে তাপসদাকে প্রশ্ন করলেন, কিন্তু আজকে আমরা যখন আলোচনা করছি, আজকে স্বয়ং মুকুল রায় তিনি প্রয়াত হয়েছেন। আমরা সাম্প্রতিক বেশ কয়েক বছর ধরেই দলবদল দেখছি। আমরা গত পরশুই দেখেছি প্রতিকুর রহমান, তার দলবদল, এই মুহূর্তে ভোটের আগে বিশেষ করে দলবদল, সেটা খুব নর্মাল হয়ে গেছে। কাজে এইগুলো খুব জেনারেল প্রশ্ন। আমি নির্দিষ্ট প্রশ্ন করতে বলবো। শাকিল, পেছনে কে আছেন হাত তুলবেন। এই সাদা জামার ভদ্রলোককে দাও, বলুন প্লিজ। আমার প্রশ্ন হলো বিজেপি ম্যাডামের কাছে, যে বাংলার উন্নয়নের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সার্বিকভাবে যে উন্নয়ন করছেন, সেক্ষেত্রে কোনো দল মত ধর্ম নির্বিশেষে সকলকেই সমানভাবে গণতান্ত্রিক নিয়ম অনুসারে রাজধর্ম পালন করছে। কিন্তু আমার বিজেপি নেত্রীর কাছে একটা প্রশ্ন যাচ্ছে, প্রশ্ন সরাসরি প্রশ্ন, প্রশ্ন বক্তৃতা যাচ্ছে নয়। যে এমন কোন প্রোগ্রাম আছে, এমন কোনো কর্মসূচি আছে বাংলার মানুষকে দিয়েছে, বা এখানকার সাধারণ মানুষ কটা উপভোক্তা উপকৃত হয়েছে, এটা সাধারণ মানুষ জানতে চায়। ধন্যবাদ। তো আমি এই প্রসঙ্গে একটু অ্যাড করে দিই যে আজকে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর চিঠি বাংলা এবং হিন্দিতে লেখা, সেটা ডোর টু ডোর পৌঁছে দেওয়ার একটা আউটরিচ প্রোগ্রাম নেওয়া হয়েছে, এবং যেখানে উন্নয়ন এবং বিকাশের কথা বলা হচ্ছে। খুব সংক্ষেপে উত্তর দেবেন, প্রত্যেকটা প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর। যেগুলো জনহিতকর প্রকল্প রয়েছে কেন্দ্রের, সব রাজ্যে কেন্দ্রের নামেই চলে, পশ্চিমবঙ্গে এসে সেটা বাংলার বাড়ি হয়ে যায় আসলে পিএম আবাস যোজনা। পিএম আবাস যোজনা পরিবর্তন হয়ে যায়, 100 দিনের কাজ সেটাও এখানকার হয়ে যায়। তাছাড়াও অন্যান্য যত এই সর্বশিক্ষার যেগুলো ছিল, সব পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এসে যায়। তার চেয়েও একটা উন্নয়নের কথা বলি, এবারের বাজেটে না বললেই নয়। 5,713 কোটি টাকা মাদ্রাসার জন্য ব্যয় হয়েছে। এদিকে 9,000 স্কুল বন্ধ হয়ে গেছে। কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য কি ছিল? কেন্দ্রের বাজেটে বাংলার জন্য কি ছিল? বাজেটে এবছরে যথেষ্ট কিছু রয়েছে, তার সঙ্গে শিল্পনগরী রয়েছে, দুর্গাপুর রয়েছে, আসানসোল রয়েছে। কি বলছে? আমি বলছি তাহলে কি বলছে? ফ্রেট করিডোর রয়েছে, এ থ্রি- আমাদের এখানে বুলেট ট্রেনের কথা হয়েছে, এদের মধ্যে বলবো, তুম कहना क्या चाहते हो? কথা হয়েছে। প্রশ্ন নেব, এরপরে আমি বলি, উনি যে প্রশ্ন করেছে হয়ে গেছে। আরেকটা প্রশ্ন নেব। পেছনে কে আছেন হাত তুলুন, এদিকে কে আছেন হাত তুলুন, এদিকে কারো প্রশ্ন আছে? ওই যে, হ্যাঁ শাকিল, এক সেকেন্ড। আমি সাধারণ নাগরিক হয়েছে ম্যাডামের কাছে একটা প্রশ্ন, যে বিজেপি ম্যাডাম আছে, সরাসরি প্রশ্ন, যে এই ভোটের সময় ভোট নেবে তো বিজেপি,
ওনার কাছে একটা দাবি যে আমি 5 বছর বা 15 বছর আমি চোখে দেখিনি যে বিজেপির কোনো কর্মসূচি রক্তদান শিবির থেকে শুরু করে বা কোনো কর্মসূচি আমাদের চোখে পড়ে না, তাহলে ওনারা ভোটটা কি জন্য চাইতে আসবে? আমার প্রশ্ন, আর এই উন্নয়নের ক্ষেত্রে যে মমতা ব্যানার্জি যা উন্নয়ন করছে, সেই উন্নয়নে সবাই লাইন দিয়ে ফর্ম ফিল আপ করে, সবাই নাম দিয়ে করে, কারোর কোনো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কোনো কিছু তো ধন্যবাদ, আমি প্রশ্ন বুঝে কারোর গেছি। বাদ নেই। এইটুকু ম্যাডামের প্রশ্ন আমার উত্তর দিয়ে চাই যাবে। প্রশ্ন অর্থাৎ আপনারা কি নিয়ে ভোট চাইতে যাবেন, এখানে স্পেসিফিক উনি যেটা বলতে চাইছেন যে বিশেষ করে যখন লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী এবং এখন যেটা যুব সাথী সেটার ফর্মের লাইনেও আমরা দেখছি যে রীতিমতো ভিড় হচ্ছে, তার কাউন্টার আপনারা করবেন কি করে? দেখুন, আমরা বলেই দিয়েছি 3000 টাকা যেদিন আসবে সেদিন ঘোষণা হবে। আপনাদের যারা নেতারা তো যারা বলছেন লক্ষ্মীর পাচ্ছেন ভান্ডার বন্ধ করে দেবেন। 3000 টাকা পাবে, 3000 টাকা করে পাবে, এই নিয়ে কোনো রকম দ্বিমত নেই। আর যে বেকাররা আজ ফর্ম ফিল আপ করলো, একেবারে ঝোলার ভেতর থেকে মমতার বিড়াল বেরিয়ে এলো। কারণ তিনি বলেছিলেন 21-এর নির্বাচনে ডবল ডবল চাকরি, তাহলে 48 ঘন্টার মধ্যে কি করে 14 লক্ষ আবেদন জমা পড়েছিল। এখন ভয়ে পুরোটা অনলাইন করে দেয়া হলো। অনলাইনের আগে অবধি 90 লক্ষ বেকার, সেখানে সিপিএম যাবে, কংগ্রেস যাবে, বিজেপি যাবে, কারণ বেকার কত আছে সবাই দেখুক। ডবল ডবল চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেনি, পারবে না, দেবে ভারতীয় জনতা পার্টি। সংক্ষেপে আমি শাকিলকে বলবো, সামনে লাল টি শার্ট পরা দাদা, উনি কোনো প্রশ্ন করতে চাইছেন? হ্যাঁ, আমরা তো কিছু বলবো। এখানে বসে দাঁড়ান। এক সেকেন্ড শুনতে দিন প্রশ্নটা প্লিজ। মাননীয় সাংসদ তাপসবাবুর কাছে আমার প্রশ্ন, সরকারি টাকায় কি দুর্গাঙ্গন তৈরি করা যায়? ধন্যবাদ, খুব ভাইটাল প্রশ্ন, থ্যাংক ইউ। সরকারি টাকায় দুর্গাঙ্গন, একটু ধৈর্য ধরতে হবে ভাই। মানে প্রথমত হচ্ছে, আমি মফিয়াকে দেখছি লাল কার্ড আর হলুদ কার্ড দেখানোর জন্য, যেমন হচ্ছে যে রেফারি যেমন কারোর পক্ষে গেলে যেরকম হয়, মফিয়া যেন সে ভূমিকাটা না হয়। মফিয়া আমার খুব প্রিয়, মফিয়া খুব কড়া রেফারি এবং খুব নিরপেক্ষ রেফারি, কিন্তু এটা ডোন্ট ওয়ারি। কেন একটু বিজেপিকে বেশি চান্স দিচ্ছে, এটা যাতে না হয়। আর এটা যেমন আপনাদের সুপার সাব খেলতে দিয়েছি, এবার হচ্ছে কাটাকুটি হয়ে গেছে। মানে প্রথমত হচ্ছে আমার ম্যাডামের কাছে প্রশ্ন ছিল যে রোহিঙ্গার তালিকাটা আপনারা দিন। এই নিয়ে আমি সিপিএম এর বক্তব্য কি আমি জানি না, রোহিঙ্গা কংগ্রেস তবু এটা ক্লিয়ার কাট বলেছেন। এই ভদ্রলোকের যে প্রশ্ন আপনার কাছে যে দুর্গাঙ্গন সরকারি টাকায়, আমি বলছি মানে দুর্গাঙ্গন, তার সমস্ত কিছু ব্যাপার, তার কালচারাল হেরিটেজ, আপনারা কোর্টেও গেছিলেন দুর্গাপুজোর জন্য। আমরা যেমন মুসলিম লোকেদের এই বিষয়ে করি, এখানেও আমাদের জমিতে দুর্গাঙ্গন করার পরিকল্পনা আছে, অন্য পরিকল্পনা আছে, তার বিষয়টাকে রাখা আছে। এবং সরকার টাকা নিয়ে যেমন বিষয়টাকে করেছেন করেছেন, এবং এটা আমাদের সংবিধান সম্মত ক্যাবিনেটের সিদ্ধান্ত। যদি কখনো কেউ তার বাইরে হতো তাহলে আপনারা এতদিন কোর্টে যেতেন। সুতরাং এইটা, এবং এর সঙ্গে সব মানুষের যুক্ত আছে। দুর্গাঙ্গন নামে দুর্গার সমস্ত বিষয় হবে, মুসলিম মানুষও ওখানে দাঁড়িয়ে তার চাকরি পাবে, তার কর্মসংস্থান হবে, তার বিষয়টাকে রাখা হবে। যেভাবে আজকে দীঘাতে আজকে বলা যেতে পারে, আপনারা তো কেউ অ্যাকচুয়াল রাজ্যের আসল আমার ছোট বোনের মতো মনে হচ্ছে। গুজরাটের ও গুজরাটে খুব ফিট, বাংলায় ফিট হবে, বাংলায় ফিট হবে। শুনুন, এইটা হচ্ছে আমাদের দীঘাতে আজকের মন্দির, আজকে ইকোনমি কতখানি বেড়েছে, সুতরাং এটা দুর্গাঙ্গন করাটা ব্যাপার থাকে। যেমন এটা নিয়ে আমরা মুসলিম অঞ্চলে যখন কাজ করেছি তখন আমাদের এই প্রশ্ন আসেনি। আমরা তাপসদা, আমার এখানেই প্রশ্ন, উনি যে প্রশ্নটা করলেন তার সঙ্গে আমি একটু প্রশ্ন সাপ্লিমেন্ট করব, যে আপনি এখানে উত্তর দিতে গিয়ে বললেন যে এটা দুর্গাঙ্গন হলেও সবার জন্য, সব মানুষ, সব ধর্মের মানুষ এখানে চাকরি পাবেন ইত্যাদি। কিন্তু আমার এখানে একটাই প্রশ্ন, যে আমরা দেখেছি যে এই এলাকাতে খুব কাছেই ভাঙড়, সেখানে আমরা জানি যে আইএসএফ অত্যন্ত সক্রিয়, এক। দুই হচ্ছে এখানেও বিস্তীর্ণ এলাকা, সেখানে আইএসএফ সক্রিয়। দুই হচ্ছে অতি সম্প্রতি আমরা হুমায়ুন কবির, তাকে যে দল গড়তে দেখেছি, তাকে যে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ নিতে দেখেছি, সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু এই জগন্নাথ মন্দির বা দুর্গাঙ্গন এগুলো নিয়েই তোপ দেখেছেন, এবং সেখানে দাঁড়িয়ে কোথাও তারা প্রশ্ন তুলছেন যে আপনারা নির্দিষ্টভাবে ধর্মের রাজনীতি করছেন। ইন্ডিভিজুয়াল রাজনীতি করে মানে বিষয়, তিনি যেভাবে বাবরি মসজিদে কতটা তুলে এনে সংখ্যালঘু মানুষকে মনে করছেন যে এটা আপনারা সর্বধর্ম সম্মেলনের বার্তা দিচ্ছেন। আমরা মনে করি নীতিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে আমরা হিন্দু কমিউনালিজমের বিরোধী, মুসলিম কমিউনালিজমের বিরোধী।
আমরা কখনো মনে করি না যার জন্য দল থেকে ওকে বহিষ্কার করা হয়েছে। ও যেভাবে দাঁড়িয়ে সাম্প্রদায়িক এবং যারা বসে আছেন সিপিএম যাকে ধর্মনিরপেক্ষ বলেন তার সাথে গোপনে মিটিং করছে। কিন্তু 2024 আগে যখন ওই মারাত্মক ভিডিও ভাইরাল হয়েছিল তখন তাকে বহিষ্কার করেননি, তখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এই হুমায়ুন কবির 2024 আগে যখন অত্যন্ত আপত্তিকর এবং উস্কানিমূলক কথা বলেছিলেন তখন তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি। দল থেকে 2-1 বার কসান করেছে, তার ব্যাপারটাকে করেছে। সুতরাং একটা ক্যাজুয়াল বিষয় নিয়ে কখনো বলা কোনো বিষয় কিছু না। আমরা মনে করি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মডেল। আর এই মডেলে আমি নিজে খুব মানসিকভাবে চাই ইন্ডিয়া জোট, যেখানে দাঁড়িয়ে পলিটিক্যাল কনসিকুয়েন্স কখনো অবস্থার উপর নির্ভর করে। ভারতবর্ষের এখন বিপদ সাম্প্রদায়িকতার বিপদ, কমনালিজমের বিপদ। পলিটিক্স একটা সায়েন্সের ব্যাপার, তার একটা বিষয় থাকে, সেই তার বিরুদ্ধে লড়াই করতে আমাদের জোটটা জরুরি। সেই জোটটা খুব জরুরি। জোটটা খুব জরুরি। এই জোটটার জন্য 32% ভোট পাওয়া মানুষ বেশি কথা বলছেন, যাদের সব দল একসাথে থাকলে। ছোট্ট একটা ব্রেক আমাকে নিতেই হবে, ছোট্ট একটা ব্রেকের পর আসবো। আমি সপ্তর্ষির কাছে আসবো, কারণ এই হুমায়ুন কবির প্রসঙ্গে এই নিউ টাউনের একটি হোটেলে মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের মিটিং এর প্রসঙ্গ তুলেছেন তাপস দা। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভান।